2016 সালে মুক্তি পায় রোগ ওয়ান স্টার ওয়ার স্টোরি, অর্থাৎ আমাদের এই স্টার ওয়ার সিরিজেরই একটা গল্প। একটি চমৎকার সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা, এবং আশা করি আপনারা এর আগের স্টার ওয়ার্সের সিনেমাগুলোও দেখেছেন, তাহলে গল্পটা আরও ভালো মতন রিলেট করতে পারবেন। এনিওয়েজ, আমি স্টার ওয়ার্সের অলরেডি একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, তাই আপনি সেখানে গিয়েও পরপর দেখে নিতে পারেন। সিনেমাটাকে পরিচালনা করেছেন পরিচালক গ্যারেথ এডওয়ার্ডস, যিনি 2014 সালের গডজিলা সিনেমাটাকেও পরিচালনা করেছিলেন। সো এনিওয়েজ, হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি রোগ ওয়ান স্টার ওয়ার স্টোরি সিনেমাটাকে এক্সপ্লেইন করব। গল্পের শুরুতে কিছু ছোটোখাটো জিনিস আমি এক্সপ্লেইন করে দিই আপনাদের। সো এই গ্যালাক্সিতে বর্তমানে রাজ করছে গ্যালাকটিক এম্পায়ার। বেশ অনেকগুলো সিস্টেম নিয়ে তৈরি হয়েছে এই এম্পায়ার, যারা একটার পর একটা সিস্টেম এবং প্ল্যানেটগুলোকে দখল করে যাচ্ছে। তবে বহু সিস্টেম রয়েছে যারা এই এম্পায়ারকে মানে না, এবং তারা সবাই মিলে আবার একটা দলও বানিয়েছে, যেটা হচ্ছে রেবেল অ্যালায়েন্স। সো আশা করি এবার ব্যাপারটা বুঝে গিয়েছেন। সো আজ থেকে বহু বছর আগে সুদূর এক গ্যালাক্সিতে লামু নামক একটি গ্রহে গেলেন আর্টসো এবং তার স্ত্রী লাইরা এবং তাদের ছোট্ট মেয়ে জিন বসবাস করত। তবে তাদের সুখের সময় আর বেশি দিন কাটেনি। গেলেনকে খোঁজার জন্য এম্পায়ার লোক পাঠিয়েছে। গেলেন তো খবর পেয়ে যায়। সে তাড়াতাড়ি তার একজন বন্ধু, যার নাম হচ্ছে সগেরা, তার সাথে কন্ট্যাক্ট করে এবং তার স্ত্রী এবং তার বাচ্চাকে পাঠিয়ে দেয় অনেক দূরে, যাতে এম্পায়ারের লোকেরা তাদের খুঁজে না পায়। আমরা দেখতে পাই যে এম্পায়ারের একজন মিলিটারি ডাইরেক্টর, যার নাম হচ্ছে ক্রেনিক, সে সেই স্থানে উপস্থিত হয় এবং গ্যালেনের সাথে সাক্ষাৎ করে। সে গ্যালেনকে তাদের সাথে নিয়ে যেতে চায়। আসলে এম্পায়ার বর্তমানে একটা প্রজেক্টের উপরে কাজ করছে, খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট, যেখানে গেলেন একজন সায়েন্টিস্ট। তবে গেলেন তো যেতে চাইছে না। সে জানায় যে এই ছোট্ট গ্রহে চাষবাস করেই সে খুবই খুশি। তবে অন্যদিকে তার স্ত্রী অর্থাৎ লাইরা তার ছোট্ট মেয়েটাকে একটা স্থানে রেখে দিয়ে তার স্বামীর কাছে চলে আসে। লাইরা ক্রেনিককে হত্যা করারও চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। গ্যালেনের স্ত্রী অর্থাৎ লাইরা সেখানেই মারা যায়। ক্রেনিক তার লোকদের পাঠিয়েছে তাদের সেই ছোট্ট বাচ্চাটাকে খোঁজার জন্য, অর্থাৎ জিন, যে সেখান থেকে পালায়। তবে সময় মতন গ্যালেনের সেই বন্ধু অর্থাৎ সগেরা সেই বাচ্চা মেয়েটিকে অর্থাৎ জিনকে সেখান থেকে উদ্ধার করে নেয়। তারপর 15টা বছর কেটে গিয়েছে। আপনাদের বোঝার স্বার্থে আরেকবার বলে দিই, এই গল্পের মেন ভিলেন হচ্ছে আপাতত এম্পায়ার, এবং এম্পায়ারের এই অত্যাচারের বিরুদ্ধে যারা লড়ছে তাদের বলা হয় রেবেল। স্থানটা ছিল রিং অফ ক্যাফরেইন, যেটা হচ্ছে একটা ব্যবসায়িক কেন্দ্র। সেখানে একজন রেবেল ইন্টেলিজেন্স অর্থাৎ ক্যাসিয়ান তার একজন ইনফরমেটের সাথে সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে টিভিক। টিভিক তাকে কিছু গোপন খবর দেয় যে একজন ইম্পিরিয়াল পাইলট জেডা নামক একটি প্ল্যানেটে ধরা পড়েছে। ইম্পিরিয়াল অর্থাৎ যারা এম্পায়ারের হয়ে কাজ করে। সেই পাইলটটার কাছে কিছু ভয়ানক তথ্য রয়েছে, কিছু বার্তা রয়েছে, যাকে ধরে নিয়ে গেছে সগেরাকে আমরা প্রথমেই দেখেছিলাম। তাদের কাছে খবর রয়েছে যে এম্পায়ার একটি ভয়ানক অস্ত্র বানাচ্ছে, যেটার নাম হচ্ছে ডেথ স্টার, এবং সেটি হচ্ছে একটি প্ল্যানেট কিলার। মানে সেই অস্ত্রের সাহায্যে একটা গোটা গ্রহ ধ্বংস করা সম্ভব, যেটার ব্যাপারে আমরা স্টার ওয়ার্সের আগের সিনেমাগুলোতেও কিন্তু শুনেছি। ক্যাসিয়ান এই তথ্যগুলো জানতে পারে, তবে সেই মুহূর্তে স্টর্ম ট্রুপার্সরা সেখানে চলে আসে। ক্যাসিয়ান তো তাদের হত্যা করে দেয়, এবং একই সাথে তার যে ইনফরমেট ছিল, যে তাকে এই খবরগুলো এনে দিয়েছে, তাকেও হত্যা করে দেয়, যাতে রেবেলসদের ব্যাপারে কেউ না জানতে পারে। অন্যদিকে ওবানি নামক আরেকটা প্ল্যানেট আমরা দেখতে পাই, যেখানে একটা বড় লেবার ক্যাম্প রয়েছে, শ্রমিকদের খাটানো হয় সেখানে। আর সেখানেই আমরা এই গল্পের মূল চরিত্রকে দেখতে পাই, অর্থাৎ জিন, সেই ছোট্ট মেয়েটি যাকে গল্পের শুরুতেই দেখেছিলাম। তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেই মুহূর্তে তাদের গাড়ির উপরে রেবেলসরা হামলা করে দেয় এবং জিনকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে সেই রেবেলসের হেডকোয়ার্টারে নিয়ে যায়, যেটা ইয়াভিন 4 নামক আরেকটা প্ল্যানেটে অবস্থিত। জিন এতদিন নিজের নামটা গোপন রেখেছিল, নিজের পরিচয়টাও গোপন রেখেছিল, যে সে এম্পায়ারের একজন বিখ্যাত সায়েন্টিস্ট অর্থাৎ গ্যালেন আর্টসোর মেয়ে। তবে রেবেলসরা এটা জানে। রেবেলসদের লিডার অর্থাৎ মতমা তার সাথে কন্ট্যাক্ট করে এবং সে জিনের থেকে একটা সাহায্য চেয়েছে। মনে আছে একটু আগেই আমি বললাম যে একজন ইম্পিরিয়াল পাইলট ধরা পড়েছে, যার নাম হচ্ছে বোধি রোক, এবং তাকে তুলে নিয়ে গেছে হচ্ছে সগেরা নামক আরেকজন মানুষ, এবং সেই সগেরাও কিন্তু এম্পায়ারের বিরুদ্ধে লড়ছে। তবে রেবেলসদের সাথে তাদের কোনো কানেকশন নেই। কেন? এই যে রেবেল অ্যালায়েন্স রয়েছে, এরা শান্তিপূর্ণভাবে নিজেদের বিদ্রোহটা করছে। তবে সগেরা হচ্ছে একজন এক্সট্রিমিস্ট, সে উগ্রপন্থাটাকে বেছে নিয়েছে। রেবেলসের কাছে খবর আছে যে সেই পাইলটটা একটা বার্তা এনেছে, যে বার্তাটা পাঠিয়েছে জিনের পিতা গ্যালেন। তবে সেই পাইলটটা এখন সগেরার কাছে রয়েছে, যার কাছে রেবেলসরা যেতে পারবে না। তবে সগেরা কিন্তু জিনকে প্রচণ্ড ভালোবাসে। ছোটবেলায় জিনকে সেই সগেরাই কিন্তু বাঁচিয়েছিল, তাই সেখানে একমাত্র জিন যেতে পারবে। জিন রাজি হয়ে যায় এবং তার সাথে আর একটা ড্রয়েডেরও সাক্ষাৎ হয়, যার নাম হচ্ছে K2SO, বা আমি তাকে K2 বলেই ডাকছি, যার প্রথম থেকেই শখ রয়েছে হাতে একটা বন্দুক নেওয়ার, তবে তাকে কেউ বন্দুক দেয় না। অন্যদিকে সেই রেবেলসদের যে ইন্টেলিজেন্স অফিসার রয়েছে অর্থাৎ ক্যাসিয়ান, তাকে অর্ডার দেওয়া হয়েছে যে জিনের পিতা অর্থাৎ গ্যালেন আর্টসোকে সে যদি দেখতে পায় সাথে সাথে যাতে মেরে দেয়, কারণ গ্যালেন আর্টসো হচ্ছে এম্পায়ারের একটা বড় সায়েন্টিস্ট।
তারপর তারা জেডা নামক আরেকটা প্ল্যানেটে এসে পৌঁছায় যেখানে সেই সগেরা থাকে। তবে সেই স্থানে আমরা একটা বৃহৎ স্টার ডেস্ট্রয়ার দেখতে পাই, কারণ সেই গ্রহে এম্পায়ার মাইনিং করছে। যেমনটা বললাম, এম্পায়ার একটা বড় অস্ত্র বানিয়েছে যেটা দিয়ে একটা গ্রহ ধ্বংস করে দেওয়া সম্ভব, তবে সেটাতে শক্তি যোগানোর জন্য কিছু তো প্রয়োজন। আর সেক্ষেত্রে তারা কাইবার ক্রিস্টাল নামক আর একটা ধাতু ব্যবহার করে যেটা এই গ্রহতে পাওয়া যায়। আপনাদের আর একটা ব্যাপারও জানিয়ে দিই, এই যে জেডাই বা সিথরা যে লাইট সেভার ব্যবহার করে, এটাও কিন্তু সেই কাইবার ক্রিস্টালের শক্তি দ্বারাই চালিত হয়। সো তারপর তারা বেরিয়ে পড়ে সগেরাকে খোঁজার জন্য। অন্যদিকে সগেরা সেই পাইলটটাকে ইন্টারোগেট করছে। আসলে তারও তো জানা প্রয়োজন যে সেই পাইলটটার মনে কোনো শয়তানি আছে নাকি। সেই কারণে সে একটা ভয়ানক দেখতে জন্তু ছেড়ে দেয় যেটার নাম হচ্ছে বর্গালেট। সে নাকি মানুষদের মন পড়তে পারে সেই জন্তুটা। সেই পাইলটটা যদি সত্যি কথা বলে তাহলে তার কোনো ক্ষতি নেই, তবে মিথ্যে কথা বললেই বড় ক্ষতি। অন্যদিকে জিন এবং ক্যাসিয়ান একটি মার্কেটের মধ্যে দিয়ে চলছে। সেখানে জিন আর একটা মানুষকে দেখতে পায় যার নাম হচ্ছে চিরুট। সে মানুষটা অন্ধ, তা সত্ত্বেও সে তার আশেপাশে সবকিছু সেন্স করতে পারে, যে জিন কেমন ড্রেস পরে রয়েছে, সে কি করছে ইত্যাদি। আসলে সেখানে একটা কাইবার টেম্পল ছিল, এক টাইপের মন্দির, এবং এই মানুষগুলো সেই মন্দিরটাকেই রক্ষা করত। তবে এম্পায়ার এসে সেই কাইবারগুলো চুরি করে নেয়, সেই কারণে সেই মন্দিরেরও আর কোনো অস্তিত্ব নেই। অন্যদিকে সেই মার্কেটে স্টর্ম ট্রুপার্সরাও ঢুকে পড়েছে, যাদের উপরে এক্সট্রিমিস্টরা হামলা করে দেয়, অর্থাৎ সেই সগেরার লোকেরা। জিন এবং ক্যাসিয়ান একটা ফালতু ঝামেলার মধ্যে সেখানে জড়িয়ে পড়ে। অবশেষে সেই ড্রয়েডটি অর্থাৎ কেটু সেখানে চলে আসে। আপনাদের আর একটা কথাও জানিয়ে দিই, কেটু একটা ইম্পিরিয়াল ড্রয়েড ছিল, অর্থাৎ এম্পায়ারের হয়ে এরা কাজ করতো, তবে তাকে রিপ্রোগ্রাম করা হয়েছে, তাই সে এখন ভালো মানুষদের সাথে কাজ করে। তবে সেই স্টর্ম ট্রুপাররা তো সেটা জানে না। তারা কেটুকে ছেড়ে জিন এবং ক্যাসিয়ানকে সেখান থেকে তুলে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল। আর সেই মুহূর্তে সে অন্ধ মানুষটি অর্থাৎ চেরুট সেখানে চলে আসে এবং সেই ট্রুপারদের বলে দেয় যে তাদের ছেড়ে দিতে। সেই সৈন্যরা তো রাজি হয় না, সেই কারণে চিরুট তাদের সাথে লড়াই করা শুরু করে। অবশেষে চিরুটকে সাহায্য করার জন্য তার পার্টনার অর্থাৎ বেজ সেও সেখানে চলে আসে। ফোর্সের প্রতি চিরুটের যথেষ্ট বিশ্বাস রয়েছে, সে ভালো ফোর্স এবং খারাপ ফোর্সটাকে অনুভব করতে পারে। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আবার ফোর্স কি? এই স্টার ওয়ার্সের ভিডিওগুলো শুরুতেই আমি বলেছিলাম যে এই স্টার ওয়ার্সের ইউনিভার্সে গড এক্সিস্ট করে না। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ফোর্স, এক টাইপের শক্তি। এবার ফোর্সের ভালো দিকটাও রয়েছে, খারাপও রয়েছে, লাইক ডার্ক সাইড মানে অশুভ ফোর্স যেটা, আর একটা হচ্ছে ব্রাইট সাইড। অন্যদিকে সেই মুহূর্তে এক্সট্রিমিস্টরা সেখানে চলে আসে, জিন এবং বাকি লোকেদেরও অ্যারেস্ট করে নেয় এবং নিয়ে চলে যায় তাদের বসের কাছে। কে তাদের বস? অবশ্যই সগেরা, যে জিনকে দেখতে পেয়ে খুবই খুশি। যেমনটা আমরা দেখেছিলাম যে ছোটবেলায় জিনকে কিন্তু সেই বাঁচিয়েছিল, সে জিনকে খুবই ভালোবাসে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে সে জিনকে ছেড়ে দিয়েছিল। যার কারণটা কি? সবাই যদি জানতে পারতো যে জিন হচ্ছে একজন এম্পায়ার সায়েন্টিস্ট গ্যালেন আরসোর মেয়ে, তাহলে সবাই জিনকে নিয়ে নানানভাবে রাজনীতি করা শুরু করতো, বিশেষ করে যারা এম্পায়ারকে পছন্দ করে না। জিনের জীবনটা বাঁচানোর জন্যই এই কাজটা করেছে। অন্যদিকে মিলিটারি ডাইরেক্টর ক্রেনিক গভর্নর টার্কিনের সাথে সাক্ষাৎ করে। আসলে ডাইরেক্টর ক্রেনিক এতদিন ধরে এম্পায়ারের হয়ে নানান কাজ করে যাচ্ছে, বিশেষ করে এম্পায়ার যে অস্ত্রটা বানাচ্ছে যেটার নাম হচ্ছে ডেথ স্টার, সেটা তৈরিতে ক্রেনিকের অবদান যথেষ্ট বেশি। তবে সে চায় যে এম্পায়ার এটা মনে রাখুক, তাকে যাতে একটা উচ্চ পদ দেওয়া হয়। তবে তার আগে তাকে প্রমাণ করতে হবে যে সেই বৃহৎ অস্ত্রটি অর্থাৎ ডেথ স্টার এটা ঠিক মতন কাজ করছে নাকি। সেই কারণে তারা ডিসাইড করেছে সেই জেডা নামক প্ল্যানেটটির একটা ছোট্ট শহরের উপরে তারা হামলা করবে, দেখবে যে সেই অস্ত্রটা কেমন কাজ করে। অন্যদিকে জিন তার পিতার পাঠানো সেই বার্তাটা ওপেন করে, যেটা সেই পাইলটটা নিজের সাথে করে এনেছে। আমরা জানি যে সেই বৃহৎ অস্ত্রটা অর্থাৎ ডেথ স্টার তৈরিতে জিনের পিতা অর্থাৎ গ্যালেন আরসোর যথেষ্ট ভূমিকা রয়েছে এবং সেই কাজটা করতে চায়নি। গ্যালেন জানতো যে সে যদি না করতো কাজটা, তাহলে এম্পায়ার হয়তো অন্য কোনো সায়েন্টিস্টদের খুঁজে নিত। তবে গ্যালেন তার পাপের একটা প্রায়শ্চিত্ত করতে চায়। সেই অস্ত্রটার ভেতরে একটা খুঁত তৈরি করে দিয়ে গেছে। সেই রিঅ্যাক্টরটার মধ্যে একটা ভালনারেবল দিক রয়েছে যেটা খুব সহজেই ধ্বংস করা সম্ভব, আর যেটির দ্বারা সেই সম্পূর্ণ ডেথ স্টার ধ্বংস হয়ে যাবে। তবে সেটা কিভাবে করতে হবে তার স্কিমেটিক্সগুলো স্ক্যারিফ নামক আর একটা গ্রহতে রাখা রয়েছে। তাই এম্পায়ারকে যদি আটকাতে হয়, তাদের বানানো এই অস্ত্রটাকে যদি ধ্বংস করতে হয়, তাহলে তাদের অবশ্যই স্ক্যারিফ নামক গ্রহটিতে গিয়ে সেই স্কিমেটিক্সটাকে চুরি করতে হবে, যাতে প্রত্যেকে জানতে পারে যে কিভাবে সেই অস্ত্রটাকে ধ্বংস করা যায়। যদিও ততক্ষণে ডাইরেক্টর ক্রেনিক তার লোকেদের আদেশ দিয়ে দেয় জেডার একটি শহরে হামলা করার জন্য, এবং আমরা প্রথমবারের মতন দেখি সেই ডেথ স্টার নামক অস্ত্রটি ব্যবহার করা হয়। সেখানে একটা বৃহৎ এক্সপ্লোশন হয়, 4-5টা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেতে থাকে। তাদের প্রত্যেককে সেখান থেকে পালাতে হবে। ক্যাসিন, চিরুট এবং বাকি লোকেরা সেখান থেকে পালাচ্ছে, এবং তাদের সাথেও রয়েছে সেই পাইলটটি যার নাম হচ্ছে বদি রোগ, বা তাকে আমি রোগ বলেই ডাকছি। তবে গেরেরা সেখান থেকে আর পালাতে চাইছে না। প্রথমত হচ্ছে সে অসুস্থ, দ্বিতীয়ত এটা তার গ্রহ, সে তার মাতৃভূমিতে নিজের জীবনটা দিতে চায়।
তাই জিন তাকে ছেড়ে দেয় এবং তারা কোনো মতে একটা ইম্পেরিয়াল কার্গো জেট নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সেই সম্পূর্ণ স্থানটা ধ্বংস হয়ে যায়। ডাইরেক্টর ক্রেনিক ভাবতে থাকে যে এখন হয়তো সবাই তার প্রশংসা করবে, তবে সেটা একেবারেই না। গভর্নর টার্কিন উল্টে তার উপর দোষারোপ করতে থাকে যে ডাইরেক্টর ক্রেনিকের তত্ত্বাবধানে কিভাবে একজন ইম্পেরিয়াল পাইলট জেডা প্ল্যানেটটিতে গিয়ে ল্যান্ড করলো। তাকে সম্ভবত পাঠিয়েছে গ্যালেন আরসো, যে বর্তমানে ইউডু প্ল্যানেটে রয়েছে। তারা বুঝতে পেরেছে যে সেই অস্ত্রটির ব্যাপারে নানান গোপন তথ্য রেবেলসদের হাতে এখন চলে গেছে, আর এই সব কিছুর দায় নেবে ডাইরেক্টর ক্রেনিক। অন্যদিকে ক্যাসিয়ানের কাছে অর্ডার এসছে যে তারা এখন ইউডু প্ল্যানেটে যাবে। কেন সেটা একটু পরেই জানতে পারবেন। জিন জানতে পারে যে সেই প্ল্যানেটেই তো তার পিতা অর্থাৎ গ্যালেন বসবাস করে। একই সাথে সেই পাইলট অর্থাৎ রুক সেও জানতে পারে যে গ্যালেনেরই মেয়ে হচ্ছে জিন, যাকে দেখে সে খুবই খুশি, কারণ সে জিনের পিতাকে নিজের আইডল মনে করে। রুক খুবই ভালো একটা মানুষ, সে নিজেও এম্পায়ারকে পছন্দ করে না, সেই কারণেই এম্পায়ারের থেকে পালিয়ে রেবেলদের সাথে হাত মিলিয়েছে। তারপর তারা ইউডু নামক সেই প্ল্যানেটটাতে এসে পৌঁছায়, আর তারপরেই আমরা ক্যাসিয়ানকে দেখতে পাই যে তাড়াতাড়ি হাতে বন্দুক নিয়ে রককে সাথে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে রুককে এই কারণে সাথে নিয়েছে কারণ রুক সেখানকার রাস্তাঘাট সবকিছু জানতো। তবে চিরুট তখন ক্যাসিয়ানকে দেখে সন্দেহ করতে থাকে যে ক্যাসিয়ান এত তাড়াহুড়ো কেন করছে। ক্যাসিয়ানের চারপাশে একটা ডার্ক ফোর্স বিরাজ করছে, যেন সে কাউকে হত্যা করতে যাচ্ছে। আর জিনও সেটা শুনতে পায়। যদিও আমরা প্রথমেই তো দেখেছিলাম যে ক্যাসিয়ানকে অর্ডার দেওয়া হয়েছিল যে গ্যালেন আরসোকে যদি সে দেখতে পায় সাথে সাথে যাতে হত্যা করে দেয়। সো সে সেই কাজটা করার জন্যই এই গ্রহে এসেছে। একই সাথে ডাইরেক্টর ক্রেনিকও সেই গ্রহে এসেছে গ্যালেন আরসোর সাথে সাক্ষাৎ করার জন্য। সে গ্যালেনকে জিজ্ঞেস করে যে কে সেই পাইলটটাকে এখান থেকে পাঠিয়েছিল জেডা নামক সেই গ্রহেতে। কোনো সায়েন্টিস্ট তো সেখানে কিছু বলে না, সেই কারণে ক্রেনিক তাদের হত্যা করতেই যাবে। তাই বাধ্য হয়ে গ্যালেন সত্যি কথাটা বলে দেয় যে সে সেই পাইলটটাকে পাঠিয়েছিল। তা সত্ত্বেও ক্রেনিক সেই নিরীহ সায়েন্টিস্টগুলোকে সেখানে হত্যা করে দেয়। অন্যদিকে পিতাকে বাঁচানোর জন্য মেয়ে সেখানে এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ জিন। ক্যাসিয়ান সেটা দেখতে পায়। রেবেলসরা অলরেডি সেখানে ফোর্স পাঠিয়ে দিয়েছে সেই স্থানটাতে আক্রমণ করার জন্য। ক্যাসিয়ান তাদের বলে আক্রমণটা না করার জন্য, কারণ জিন সেখানে উপস্থিত ছিল। তবে অনেক দেরি হয়ে গিয়েছে। রেবেলসদের স্কোয়াড্রনগুলো সেখানে হামলা করে দিয়েছে। সেখানে চরম যুদ্ধ শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে, আর যার ফলে জিনের পিতা অর্থাৎ গ্যালেন আরসো সেখানে নিজের জীবনটা হারায়। স্টর্ম ট্রুপার্সরাও সেখানে চলে এসেছে, তাই তারা কোনো মতে লড়াই করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। তারপর জিন ক্যাসিয়ানের মুখোমুখি হয়। জিন বুঝতে পেরে গিয়েছে যে তাকে অর্ডার দেওয়া হয়েছিল তার পিতাকে হত্যা করার জন্য, তবে ক্যাসিয়ান ডিনাই করে যায়। সে স্বীকার করে যে হ্যাঁ তাকে অর্ডার দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও সে তার পিতাকে গুলি মারেনি, যেটা একেবারেই সত্যি। অন্যদিকে ডাইরেক্টর ক্রেনিক সাক্ষাৎ করেছে ডার্থ ভেডারের সাথে। ডার্থ ভেডার অর্থাৎ অ্যানাকিন স্কাইওয়াকার, যাকে আগের সিনেমাগুলোতে দেখেছেন। ডাইরেক্টর ক্রেনিক তাকে জানায় যে এম্পায়ার যেটা চেয়েছিল এক ভয়ানক অস্ত্র, সেটা তো সে দিয়ে দিয়েছে। এখন ডক্টর ক্রেনিকের প্রয়োজন পাওয়ার, তার একটা অডিয়েন্স তৈরি হবে যাতে সবাই তাকে মনে রাখে। তবে লর্ড ভেডার তাকে জানায় যে সে বড়সড় কোনো তীর মারেনি। রিসেন্টলি তারা সেই অস্ত্রটা ব্যবহার করে জেডার একটা শহর ধ্বংস করে ফেলেছে। একই সাথে ইডু নামক সেই গ্রহটাতে ইম্পেরিয়াল বেসের উপরেও হামলা হয়েছে। চারিদিকে মানুষেরা জানতে পেরে যাচ্ছে যে এম্পায়ার একটা ভয়ানক অস্ত্র তৈরি করছে। তাই ডার্থ ভেডার তখন ডাইরেক্টর ক্রেনিককে আদেশ দেয় যাতে এই অস্ত্রটার ব্যাপারে কেউ না জানতে পারে। তা সত্ত্বেও ডাইরেক্টর ক্রেনিক সেখানে ডার্থ ভেডারের সামনে নিজের লোভটা আবার প্রকাশ করে, যেটাতে সে প্রচণ্ড রেগে যায়। ডার্থ ভেডার তার ফোর্সের পাওয়ার ইউজ করে ডাইরেক্টর ক্রেনিককে প্রায় শ্বাসরুদ্ধ করে দিয়েছিল, যদিও তাকে কিছু বলে না এবং তাকে সাবধান করে দিয়ে চলে যায়। অন্যদিকে জিন সম্পূর্ণ রেবেল অ্যালায়েন্সের সব লিডারদের সাথে মিটিং করছে। সবাই এখন এম্পায়ারের সেই অস্ত্রটার ব্যাপারে তো জানতে পেরে গিয়েছে যে এটা একটা গোটা গ্রহ ধ্বংস করে দিতে পারবে। সেই কারণে তাদের মনে ভয় তৈরি হয়েছে যে এম্পায়ারের কাছে যদি এরকম অস্ত্র থাকে তাহলে আমরা কি বা লড়বো। বহু লিডার সেখান থেকে পিছপা হয়ে যায়। জিন তাদের রিকোয়েস্ট করে যে তার কিছু লোক প্রয়োজন, তারা যদি স্ক্যারিফ নামক সেই প্ল্যানেটটিতে গিয়ে সেই স্কিমেটিক্সটা জোগাড় করতে পারে, যেটা সাহায্য নিয়ে তারা সেই বৃহৎ অস্ত্রটাকে ধ্বংস করতে পারবে, তাহলে তার কোনো সমস্যা নেই। তবে যেমনটা বললাম, বহু রেবেল লিডার্স তারা ভয়তে পিছিয়ে গিয়েছে, যার কারণে জিন সম্পূর্ণ একা হয়ে যায়। যদিও পরে জিন বুঝতে পারে যে সে একেবারেই একা না। ক্যাসিন তার সাথে রয়েছে, একই সাথে সে বহু লোকদের ভলেন্টিয়ার করেছে যারা জিনকে সাহায্য করতে যায়। একই সাথে চিরোয়েট এবং বেস তারা দুজনেই এখন জিনের সাথে রয়েছে, আর রয়েছে K2 নামক সেই ড্রয়েডটি। সো তারা এবার রেডি হচ্ছে বেরোবে, তবে তাদের একটা শিপ প্রয়োজন। সেই কারণে তারা যে ইম্পিরিয়াল শিপটাকে আটকে রেখেছিল, অর্থাৎ রুক যে শিপটার পাইলট ছিল সেটা নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের শিপের যে কল সাইনটা দেওয়া হয় সেটা হচ্ছে রুগ 1, যেটা এই সিনেমার নাম। সেখানে আমরা বেলকেও দেখতে পাই যে এলডোরেন নামক আরেকটা প্ল্যানেটের লর্ড, সে চলে যায় তার লোকেদের সাবধান করার জন্য। একটা বড় যুদ্ধ শুরু হবে। একই সাথে তার একজন পুরনো বন্ধু রয়েছে যে একজন জেডাই, তার সাথেও সাক্ষাৎ করার জন্য।
সো তারপর জিন এবং বাকি লোকেরা স্ক্যারিক নামক সেই প্ল্যানেটের কাছে এসে পৌঁছায়, তবে তার চারিদিকে একটা ফোর্স ফিল্ড ছিল যাতে বাইরে থেকে কেউ ভেতরে আচমকা না প্রবেশ করতে পারে। তবে যেহেতু তাদের কাছে একটা ইম্পিরিয়াল শিপ ছিল, সেই কারণে তারা ইজিলি পারমিশন পেয়ে যায় এবং তারা সেই স্ক্যারিক নামক সেই প্ল্যানেটটির মধ্যে প্রবেশ করে। সেখানে একটা বৃহৎ সিটিডেল টাওয়ার আমরা দেখতে পাই, যার মাথায় রয়েছে একটা অ্যান্টেনা। সেই টাওয়ারের মধ্যেই সেই স্কিমেটিক্সটা রয়েছে, যেটার মধ্যেই তথ্যগুলো রয়েছে যে কিভাবে সেই বৃহৎ ডেথ স্টারটাকে ধ্বংস করতে হয়, তাদের সেখানেই পৌঁছাতে হবে। একই সাথে ডাইরেক্টর ক্রেনিকও কিন্তু সেই গ্রহতে এসেছে। অন্যদিকে আমাদের গল্পের মেইন হিরোরা অর্থাৎ জিন এবং বাকি লোকেরা সেই গ্রহেতে ল্যান্ড করেছে এবং তারা প্রত্যেকে আলাদা আলাদা হয়ে যে যার কাজে লেগে পড়ে। জিন, ক্যাসিয়ান এবং কেটু তারা ছদ্মবেশে সেখানে প্রবেশ করেছে। অন্যদিকে বাকি লোকেরা চারিদিকে বোম লাগাচ্ছে যাতে একটা ডিস্ট্রাকশন তৈরি হয়। সময় মতন তারা সেই বোমগুলোকে এক্সপ্লোড করে দেয় যাতে সৈন্যরা ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে গভর্নর টার্কিন খবর পেয়ে গিয়েছে যে সেই স্ক্যারিফের বেসে হামলা হয়েছে, যেখানে সে অস্ত্রটার ব্যাপারে সব তথ্যগুলো রয়েছে। তার কাছে কোনো রাস্তা নেই বলে সে সরাসরি ডার্থ ভেডারের কাছে খবর পাঠায়। অন্যদিকে রেবেল লিডার্সও খবর পেয়ে যায় যে তাদের লোকেরা সেই স্ক্যারিফ নামক গ্রহটিতে গিয়ে ঝামেলা করে বেড়াচ্ছে। তাদের মনে একটা সাহস তৈরি হয় তখন। সেই কারণে রেবেলরা তাদের স্কোয়াড্রনদের পাঠিয়ে দেয় তাদের সঙ্গীদের সাহায্য করার জন্য। সেখানে সেই দুই ড্রয়েড অর্থাৎ R2D2 এবং C3POকেও দেখতে পায়। সেই স্কোয়াড্রনরা গ্রহটার কাছে তো চলে যায়, তবে ভেতরে প্রবেশ করতে পারে না, কারণ যেমনটা বলেছিলাম সেই গ্রহের চারিদিকে একটা ফোর্স ফিল্ড তৈরি করা রয়েছে। রুকের মাথায় তখন আইডিয়া আসে যে যেভাবেই হোক সব রেবেলসদের বার্তা পাঠাতে হবে যে নিচে তাদের সাহায্য প্রয়োজন, এবং তার জন্য তাদের আগে সেই এনার্জি ফিল্ড জেনারেটরটাকে ধ্বংস করতে হবে, যেটা এই গ্রহটাকে একটা ফোর্স ফিল্ড দিয়ে ঘিরে রেখেছে। সেখানে আমরা এম্পায়ারের সেই বৃহৎ 80-80গুলোকে দেখতে পেলাম। 80-80 অর্থাৎ অল টেরেন আর্মার ট্রান্সপোর্ট, যেগুলো সেখানে হামলা করে দিয়েছিল। তবে কিছু রেবেলস স্কোয়াড্রন সেখানে প্রবেশ করে যারা সেই 80-80গুলোকে ধ্বংস করে দেয়। আর বিশেষ করে এই সিনেমার আর একটা প্রশংসনীয় জিনিস হয়েছে তার ভিজুয়ালস। ভিএফএক্স খুবই চমৎকার ছিল, তেমন মিউজিক তেমনই অ্যাকশন। এই জন্য স্টার ওয়ার্সের একটা আলাদা ফ্যান বেস রয়েছে। সো এখন হচ্ছে স্যাক্রিফাইস করার সময়, নিজের বলিদান দেওয়ার। তাদের কাছে একটা মাস্টার সুইচ রয়েছে যেটাকে অন করলে তারা বাকি রেবেলসদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তবে সেখানে চলছে চরম যুদ্ধ, বহু মানুষ নিজের জীবন হারাচ্ছে। সেই কারণে চিরুট সাহসের সাথে সেখানে এগিয়ে চলে যায় এবং সেই মাস্টার সুইচটা অন করে দেয়। যদিও সে তার জীবনটা হারায়, একই সাথে তাকে বাঁচানোর জন্য তার প্রিয় বন্ধু বেজও সেখানে চলে যায় এবং সেও তার নিজের জীবনটা হারায়। তো সেই সুইচটা অন করে দেওয়ার কারণে রুক সরাসরি একজন রেবেল অ্যাডমিরাল র্যাডাসের সাথে কন্ট্যাক্ট করে, তাকে জানিয়ে দেয় যে এখনও একটা উপায় রয়েছে। তারা যদি সেই বৃহৎ স্টার ডেস্ট্রয়ারগুলোকে ধ্বংস করতে পারে বা সেই শিল্ড জেনারেটরগুলোকে ধ্বংস করতে পারে, তাহলে তারা নিচে থেকে বার্তাগুলো অন্যান্য শিপে পাঠাতে পারবে। আর তখনই একটা গ্রেনেড এক্সপ্লোশনে রুক মারা যায়। শুধু তাই না, সেখানে স্কিমেটিক্সটা জোগাড় করতে গিয়ে চরম ঝামেলা লেগে যায়, অর্থাৎ যেটার মধ্যে সেই স্টার ডেস্ট্রয়ারের ব্যাপারে সব তথ্য রয়েছে। সেখানে ছিল প্রচুর সিকিউরিটি। সেই কারণে কেটু তখন সেই সিকিউরিটিগুলোর সাথে লড়াই করা শুরু করে যাতে জিন এবং ক্যাসিয়ান সেই স্কিমেটিক্সটা নিয়ে সেখানে পালাতে পারে। অবশ্যই কেটু লড়াই করতে করতে সেখানে মারা যায়। অন্যদিকে ক্যাসিয়ান চরম ঘায়েল হয় ডাইরেক্টর ক্রেনিকের গুলিতে, তবে জিন সেখান থেকে পালাতে সক্ষম হয়েছে। জিন সেই টাওয়ারটার মাথায় ওঠে, সে অ্যান্টেনার মাধ্যমে সব বার্তাগুলো তার লোকেদের পাঠাবে বলে। তবে ডাইরেক্টর ক্রেনিক সেখানে চলে আসে, তবে সময় মতন ক্যাসিয়ান এসে ডাইরেক্টর ক্রেনিককে সেখানে হত্যা করে দেয়। অন্যদিকে অ্যাডমিরাল রেডিয়াস চমৎকার একটা বুদ্ধির কাজ করে। তারা সেই বৃহৎ আকার স্টার ডেস্ট্রয়ারগুলোকে একেবারে ডিসেবল করে দেয়, তারপর তাদের শিপের মাধ্যমে সেটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, যার ফলে দুটো স্টার ডেস্ট্রয়ার একে অপরকে ধাক্কা মারে এবং তারা সেই এনার্জি ফিল্ড জেনারেটরটার সাথে ধাক্কা খায়, যার ফলে সেই গ্রহর চারিদিকে যে ফোর্স ফিল্ড তৈরি হয়েছিল সেটা ধ্বংস হয়ে যায়। অন্যদিকে গভর্নর টার্কিন সে প্ল্যান করেছে যে এই ঝামেলাকে আটকানোর একটাই উপায়, যদি সেই সম্পূর্ণ শহরটাকেই ধ্বংস করে দেয় যাতে কেউ কোনো বার্তা না পাঠাতে পারে। সেই কারণে তারা সেটা ইউজ করে এবং সরাসরি সেই গ্রহের মধ্যে একটা সমুদ্র রয়েছে সেখানে একটা চার্জ করে, যার ফলে একটা বৃহৎ সুনামি সেখানে তৈরি হয়, যেটাতে আমাদের এই গল্পের দুই মুখ্য চরিত্র অর্থাৎ জিন এবং ক্যাসিয়ান তারা দুজনেই মারা যায়। তবে রেবেলসদের কাছে সব তথ্য এখন চলে এসেছে আর তাদের আটকানোর জন্যই ডার্থ ভেডার সেখানে এসে উপস্থিত হয়েছে। সত্যি একটা ভয়ানক সিন আমরা সেখানে দেখতে পাই, যেখানে ডার্থ ভেডার সব রেবেল সৈন্যদের উপরে হামলা করে দেয়। তারা জীবন ভিক্ষার জন্য আর্তনাদ করছে, আর যেটা বুঝিয়ে দেয় যে এই ডার্থ ভেডার ক্যারেক্টারটা কতটা ভয়ানক। সাধারণ মানুষ এবং তাদের অস্ত্রগুলো তার কাছে কিছুই না। যদিও ভাগ্য ভালো, তারা সময় মতন সেই তথ্যগুলো ডাউনলোড করে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছে। সেখানে আমরা প্রিন্সেস লিয়াকেও দেখতে পাই যে এখন সেই তথ্যগুলো পেয়ে গিয়েছে যে সেই ডেথ স্টারটাকে কিভাবে ধ্বংস করতে হবে। তবে কে সেই প্রিন্সেস লিয়া? এটাই হচ্ছে অ্যানিকেন স্কাইওয়াকারের মেয়ে অর্থাৎ ডার্থ ভেডারের মেয়ে, যে জানায় যে এখন মানুষদের মধ্যে একটা আশা তৈরি হবে, হয়তো তারা এম্পায়ারের সাথে এবার লড়তে পারবে, কারণ তাদের কাছে এই তথ্যগুলো চলে এসেছে, আর যার ব্যাপারে বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওগুলোতেই জানতে পারবো। সো এই হচ্ছে রোগ ওয়ান সিনেমার গল্প, অ্যান্ড আই হোপ আপনি এনজয় করেছেন।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আপনাদের মূল্যবান ওপিনিয়ন্সগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর আপনি আমার গেমিং চ্যানেলটাও ফলো করতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। এছাড়াও আমাকে ইনস্টাতেও ফলো করতে পারেন, যেখানে আমি রেগুলার অ্যাক্টিভ থাকি। তো এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।